নমস্কার, শান্তনু হাজরা বলছি। আজ আবার সেই রাজনীতির কচকচানি, এসআইআর, এনআরআই, এইসব ঘটনা। একজন অলরেডি সুইসাইড করেছে। এবারে রাজনীতিতে অনেক জিনিসের খানিকটা আপনি বিভিন্ন মিডিয়ার প্রচার, বিভিন্ন জায়গায় যে আলাপ আলোচনা, তার মাধ্যমে একটা মতবাদ উঠে আসে। যেমনি শেয়ার মার্কেটে বিভিন্ন কোম্পানির শেয়ার ওঠা নামা, তার গড়, তার নানান ঘটনা রেফারেন্স থেকে একটা সেন্সেক্স তৈরি হয়। সেরকম রাজনীতিতে একটা গড় তৈরি হয়, একটা একটা ন্যারেটিভ বলুন, সেন্সেশন বলুন, এটা তৈরি হয়। সেটা হচ্ছে গিয়ে এই মামাটি মানুষকে আর বাংলাদেশকে একসঙ্গে গুলি দেওয়া হচ্ছে। ভালো। এবার মামাটি মানুষ কিন্তু তাও বলছে না, তারা হয়তো মুসলিম ভোটের জন্য সংখ্যালঘু তোষণ করছেন। আর তাছাড়া ব্যাপার হচ্ছে যে সংখ্যালঘুর তো দেশ, এটা ভারতবর্ষটা, তাদের স্বার্থটাও দেখতে হবে। একজন শাসকের উচিত যে সবাইকে সমানভাবে দেখা, যে শুধু। নমস্কার, শান্তনু হাজরা বলছি। আজ আবার সেই রাজনীতির কচকচানি, এসআইআর, এনআরআই, এইসব ঘটনা। একজন অলরেডি সুইসাইড করেছে। এবারে রাজনীতিতে অনেক জিনিসের খানিকটা বিভিন্ন মিডিয়ার প্রচার, বিভিন্ন জায়গায় যে আলাপ আলোচনা, তার মাধ্যমে একটা মতবাদ উঠে আসে। যেমনি শেয়ার মার্কেটে বিভিন্ন কোম্পানির শেয়ার ওঠা নামা, তার গড়, তার নানান ঘটনা রেফারেন্স থেকে একটা সেন্সেক্স তৈরি হয়। সেরকম রাজনীতিতে একটা গড় তৈরি হয়, একটা একটা ন্যারেটিভ বলুন, সেন্সেশন বলুন, এটা তৈরি হয়। সেটা হচ্ছে গিয়ে এই মামাটি মানুষকে আর বাংলাদেশকে একসঙ্গে গুলি দেওয়া হচ্ছে। ভালো। এবার মামাটি মানুষ কিন্তু তাও বলছে না, তারা হয়তো মুসলিম ভোটের জন্য সংখ্যালঘু তোষণ করছেন। আর তাছাড়া ব্যাপার হচ্ছে যে সংখ্যালঘুর তো দেশ, এটা ভারতবর্ষটা, তাদের স্বার্থটাও দেখতে হবে। একজন শাসকের উচিত যে সবাইকে সমানভাবে দেখা, যে শুধু হিন্দুগুলোকেই দেখবে আর অন্য জাতিগুলোকে দেখবে না, তা তো হয় না। সেই জন্য শাসক হয়তো সংখ্যালঘুদের স্বার্থটা একটু দেখে, রক্ষা করে নিয়মিতই। সংখ্যালঘুদের যদি যেমনি রোহিঙ্গাদের ক্ষেত্রে হয়েছে, যে সংখ্যালঘু তারা সে দেশে টিকতে পারছেন, কারণ খুদ সরকার তাদের বিরুদ্ধে। এখানেও তাই, সংখ্যালঘুরা যদি মূল স্রোতে না থাকে, তাদের সমূহ বিপদ, দেশ থেকেই চলে যেতে হবে, ইহুদি হয়ে যেতে হবে। সেই জন্য হয়তো আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের খানিকটা দেখেন, এবং পাশাপাশি আমাদের আদার হ্যান্ড যে সংখ্যালঘু ভোটটাও তুমি ছাক্কা পান, একদম ব্যাগ ভর্তি ভোট। তো এইবারে হয়েছে কি, ভোট বাক্সে কিছুটা সংখ্যালঘু ভোট কমে গেছে, কারণ বিজেপি জুজু দেখি এতদিন ভোটটা পেয়ে এসেছে। সেই জুজুটা এখন নষ্ট হয়ে গেছে, ওই হোক নষ্ট হয়ে গেছে। তাহলে অস্তিত্বের সংকট, সে অস্তিত্বের সংকট নিয়ে এখন ওরা পড়েছে মহাফাসাতে। আবল তাবল এমন বকছে যে আবার প্রমাণ করে দিচ্ছে যে বাংলাদেশের যে সমস্ত সন্ত্রাসবাদী সংগঠনগুলো আছে, বাংলাদেশের রোহিঙ্গাদের যে বক্তব্য, বাংলাদেশের আপামর জনসংখ্যার যে বক্তব্য, তাদের সঙ্গে ওদের বক্তব্যটা মিলে যাচ্ছে। এটা একটা আস্ফালন বোঝা যাচ্ছে, এবং এটা বিনাশকারী হয় এই ধরনের আস্ফালন। যেমনি অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেকেন্ড ইন কমান্ড, উনি বলেছেন যে নরেন্দ্র মোদী দেশকে বাঁচাতে পারবে না, অমিত শাহ দেশকে বাঁচাতে পারবে না, সংবিধান হলো দেশের সবার উপরে। এবং গণেশ কুমার, যে এখন ইলেকশন কমিশন হয়েছেন, গণেশ কুমার, আপনি দেখেন ভোট হয়ে যাওয়ার পরে লুকিয়ে পড়েন না, আপনাকে আমরা মাটি খুঁড়ে নিয়ে আসব। এই যে হুমকি, প্রচ্ছন্ন নয়, সরাসরি হুমকি, এই হুমকিটা খুব কানে লাগছে। যারা রাজনীতির খবর রাখেন, অত রাজনীতি নিয়ে নানান পর্যালোচনা করেন, তাদের ক্ষেত্রে এই হুমকিটা একটা ভালো খাবার, তাদের একটা ফিট যাকে বলে আর কি। এই নিয়ে বহু কিছু বলা যায়, বহু কিছু লেখা যায়।
দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যটার সঙ্গে বাংলাদেশের যে সমস্ত কট্টর মুসলমান যে দলগুলো আছে, অর্থাৎ জামাত, এই জামাতের প্রধান জসিমউদ্দিন রহমানি, তার বক্তব্যটা দেখুন, শুনবেন। এর আগেও শোনানো হয়েছে বহুবার। উনি বলেছিলেন যে মমতা ব্যানার্জি আমাদের লোক, তাকে বলে দেব যে আপনি বিচ্ছিন্ন হন। আবার এক বৃদ্ধ রিটায়ার্ড ইংল্যান্ডে বসবাসকারী এক প্রাক্তন মিলিটারি অফিসার ওদের বলেছিল যে আমাদের 18 লক্ষ জনগণ আছে, তার সঙ্গে 10 লক্ষ ছাত্র জনতা আছে, এদের নিয়ে আমাদের কলকাতা দখল 2 দিনে সম্ভব। আবার আরেক রিটায়ার্ড মেজর বলেছিলেন, অমিত শাহজি, নরেন্দ্র মোদীজি, আপনাদের সাবধান করে দিচ্ছি, বাংলাদেশকে ছোটোভাবে নেবেন না। বাংলাদেশের যদি দিকে কুদৃষ্টি দেন, আমাদের এই 18 কোটি জনগণ আপনাদের শেষ করে দেবে। আপনারা ওই রাফাল ফাফাল দিয়ে আমাদের কিছু করতে পারবে না। অর্থাৎ এই যে সরাসরি হুমকি, গায়ে ক্ষমতা নেই, রাফাল দেখলেই ওরা ভয় কিছু লোক মরে যাচ্ছে। যেন আমি শুনেছি যে ওই বড় বড় গোখরো সাপগুলো যখন ইঁদুরের বাসার পাশ দিয়ে যায়, ইঁদুরগুলো এমনি মরে যায়। তো সেরকম রাফাল একবার আওয়াজ দিলে পরে ওই বাংলাদেশের ওই মৌলবাদীগুলো প্রাণ হারাচ্ছে, শেষ নিঃশ্বাস ত্যাগ করছে, আখরি শ্বাস নিচ্ছে। তো তারা এখন মোদিজি অমিতজিকে হুমকি দিচ্ছে, অভিষেক ব্যানার্জিও হুমকি দিচ্ছে। তো সুরে সুর মিলে যাচ্ছে, খুঁটে খুঁট মিলে যাচ্ছে। এটা একটা হাস্যকর পরিণতি হয়েছে যে একটি অঙ্গরাজ্যের একটা ছোট দলের নেতা সে বলছে কিনা, যে প্রধানমন্ত্রীকে বলছে বা মুখ্য নির্বাচন কমিশনারকে বলছে যে আপনি ভোটের পরে, মানে ভোটে সে জিতবি, ভোটের পরে লুকিয়ে পড়েন না, আপনাকে আমরা মাটি খুঁড়ে তুলে নিয়ে আসবো। এবার ভারতবর্ষে বিভিন্ন রকম লোক আছে। এবার অর্জুন সিং বলেছেন যে পাকিস্তানি ভোটারে ভর্তি ব্যারাকপুর শিল্পাঞ্চলে, বাংলাদেশি ভোটার আছে, রোহিঙ্গা ভোটার আছে, রোহিঙ্গা অর্থাৎ বার্মিজ ভোটার। রোহিঙ্গা তো আদিবাড়ি তো ব্রহ্মদেশ বা মায়ানমার, তাদের ভোটার আছে, বাংলাদেশি ভোটার তো আছেই। এছাড়া বলেছে পাকিস্তানি ভোটার আছে, কেউ আফগানিস্তানের ভোটারের কথা বলছে, কেউ কাজাকিস্তানেরও ওই শাল বিক্রি করতে আসে, খেজুর বিক্রি করতে আসে, কাবলেদের ভোট আছে বলেছে। তারপরে ধরুন ওই অভিষেক বিয়ে করেছে থাইল্যান্ডের ভোটারও আছে। তো বহু রকম ভোটার আছে। সবার স্বার্থ দেখতে গেলে ওই জ্ঞানেশ কুমার যা করছে তাই করতে হবে। সেক্ষেত্রে জ্ঞানেশ কুমারকে হুমকি দিলে মানুষ সেটা ভালো চোখে দেখবে না, যেটা বাংলাদেশিরা দেয়, যেটা বাইরের লোকেরা দেয়, কারণ তাদের অস্তিত্বের সংকট। যদি তাড়িয়ে দেয় তাদেরকে, তাহলে সব ছেড়ে চলে যেতে হবে। ধন্যবাদ। ज्ञानेश कुमार के बेटी और दामाद पर सनसनीखेज खुलासा कर दिया। आखिर बेटी दामाद दोनों के सरकारी पोस्टिंग के पीछे का खेल क्या रहा होगा? एसआईआर के ऐलान के ठीक बाद ज्ञानेश कुमार के बेटी और दामाद की पोस्टिंग पर ज्ञानेश कुमार मुख्य चुनाव आयुक्त एक्सपोज हो गए। दरअसल टीएमसी सांसद ममता बनर्जी के भतीजे उत्तराधिकारी अभिषेक बनर्जी ने ज्ञानेश कुमार को एक्सपोज कर दिया है। टीएमसी के बहुत ही वरिष्ठ नेता हैं, सांसद हैं अभिषेक बनर्जी। संसद में सरकार के खिलाफ मुखर होकर बोलते हैं और जब वो बोलते हैं तो হিন্দুগুলো কি দেখবে बम फोड़ दिया। আর অন্য জাতিগুলোকে দেখবে না, তা তো হয় না। এই জন্য শাসক হয়তো खुलासा कर दिया। সংখ্যালঘুদের স্বার্থটা একটু দেখে রক্ষা করে। दोनों के सरकारी নিয়মিতই সংখ্যালঘুদের যদি যেমনি রোহিঙ্গাদের ক্ষেত্রে হয়েছে, সংখ্যালঘু তারা সে দেশে টিকতে পারছেন, কারণ খুব সরকার তাদের বিরুদ্ধে। এখানেও তাই, সংখ্যালঘুরা যদি মূল স্রোতে না থাকে তাদের সমূহ বিপদ, দেশ থেকে চলে যেতে হবে, ইহুদি হয়ে যেতে হবে। সেই জন্য হয়তো আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের খানিকটা দেখেন, এবং পাশাপাশি আমরা আদার হ্যান্ড যে সংখ্যালঘু ভোটটাও তুমি ছাক্কা পান, একদম ব্যাগ ভর্তি ভোট।
তো এইবারে হয়েছে কি, ভোট বাক্সে কিছুটা সংখ্যালঘু ভোট কমে গেছে, কারণ বিজেপি জুজু দেখি এতদিন ভোটটা পেয়ে এসেছে, সেই জুজুটা এখন নষ্ট হয়ে গেছে, ওই হোক নষ্ট হয়ে গেছে। তাহলে অস্তিত্বের সংকট, সে অস্তিত্বের সংকট নিয়ে এখন ওরা পড়েছে মহাফাসাতে। আবল তাবল এমন বকছে যে আবার প্রমাণ করে দিচ্ছে যে বাংলাদেশের যে সমস্ত সন্ত্রাসবাদী সংগঠনগুলো আছে, বাংলাদেশের রোহিঙ্গাদের যে বক্তব্য, বাংলাদেশের আপামর জনসংখ্যার যে বক্তব্য, তাদের সঙ্গে ওদের বক্তব্যটা মিলে যাচ্ছে। এটা একটা আস্ফালন বোঝা যাচ্ছে, এবং এটা বিনাশকারী হয় এই ধরনের আস্ফালন। যেমনি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেকেন্ড ইন কমান্ড, উনি বলেছেন যে নরেন্দ্র মোদী দেশকে বাঁচাতে পারবে না, অমিত শাহ দেশকে বাঁচাতে পারবে না, সংবিধান হলো দেশের সবার উপরে। এবং গণেশ কুমার, যে অর্থাৎ যে এখন ইলেকশন কমিশন হয়েছেন, গণেশ কুমার, আপনি দেখেন ভোট হয়ে যাওয়ার পরে লুকিয়ে পড়েন না, আপনাকে আমরা মাটি খুঁড়ে নিয়ে আসব। এই যে হুমকি, প্রচ্ছন্ন নয়, সরাসরি হুমকি, এই হুমকিটা খুব কানে লাগছে। যারা রাজনীতির খবর রাখেন, অত রাজনীতি নিয়ে নানান পর্যালোচনা করেন, তাদের ক্ষেত্রে এই হুমকিটা একটা ভালো খাবার, তাদের একটা ফিট যাকে বলে আর কি। এই নিয়ে বহু কিছু বলা যায়, বহু কিছু লেখা যায়। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যটার সঙ্গে বাংলাদেশের যে সমস্ত কট্টর মুসলমান যে দলগুলো আছে, অর্থাৎ জামাত, এই জামাতের প্রধান জসিমউদ্দিন রহমানি, তার বক্তব্যটা দেখুন, শুনবেন, এর আগেও শোনানো হয়েছে বহুবার। উনি বলেছিলেন যে মমতা ব্যানার্জি আমাদের লোক, তাকে বলে দেব যে আপনি বিচ্ছিন্ন হন। আবার এক বৃদ্ধ রিটায়ার্ড ইংল্যান্ডে বসবাসকারী এক প্রাক্তন মিলিটারি অফিসার ওদের বলেছিল যে আমাদের 18 লক্ষ জনগণ আছে, তার সঙ্গে 10 লক্ষ ছাত্র জনতা আছে, এদের নিয়ে আমাদের কলকাতা দখল 2 দিনে সম্ভব। আবার আরেক রিটায়ার্ড মেজর বলেছিলেন, অমিত শাহজি, নরেন্দ্র মোদীজি, আপনাদের সাবধান করে দিচ্ছি, বাংলাদেশকে ছোটোভাবে নেবেন না, বাংলাদেশের যদি দিকে কুদৃষ্টি দেন, আমাদের এই 18 কোটি জনগণ আপনাদের শেষ করে দেবে, আপনারা ওই রাফাল ফাপাল দিয়ে আমাদের কিছু করতে পারবে না। অর্থাৎ এই যে সরাসরি হুমকি, গায়ে ক্ষমতা নেই, রাফাল দেখলেই ওরা ভয় কিছু লোক মরে যাচ্ছে। যেমনি আমি শুনেছি যে ওই বড় বড় গোখরো সাপগুলো যখন ইঁদুরের বাসার পাশ দিয়ে যায়, ইঁদুরগুলো এমনি মরে যায়। সেরকম রাফাল একবার আওয়াজ দিলে পরে ওই বাংলাদেশের ওই মৌলবাদীগুলো প্রাণ হারাচ্ছে, শেষ নিঃশ্বাস ত্যাগ করছে, আখরি শ্বাস নিচ্ছে। তো তারা এখন মোদিজি অমিতজিকে হুমকি দিচ্ছে, অভিষেক ব্যানার্জি হুমকি দিচ্ছে, তো সুরে সুর মিলে যাচ্ছে, খুঁটে খুঁট মিলে যাচ্ছে। এটা একটা হাস্যকর পরিণতি হয়েছে যে একটি অঙ্গরাজ্যের একটা ছোট দলের নেতা, সে বলছে কিনা, যে প্রধানমন্ত্রীকে বলছে বা মুখ্য নির্বাচন কমিশনারকে বলছে যে আপনি ভোটের পরে, মানে ভোটে সে জিতবি, ভোটের পরে লুকিয়ে পড়েন না, আপনাকে আমরা মাটি খুঁড়ে তুলে নিয়ে আসবো। এবার ভারতবর্ষে বিভিন্ন রকম লোক আছে। এবার অর্জুন সিং বলেছেন যে পাকিস্তানি ভোটারে ভর্তি ব্যারাকপুর শিল্পাঞ্চলে, বাংলাদেশি ভোটার আছে, রোহিঙ্গা ভোটার আছে, রোহিঙ্গা অর্থাৎ বার্মিজ ভোটার, রোহিঙ্গা তো আদিবাড়ি তো ব্রহ্মদেশ বা মায়ানমার, তাদের ভোটার আছে, বাংলাদেশি ভোটার তো আছেই, এছাড়া বলেছে পাকিস্তানি ভোটার আছে, কেউ আফগানিস্তানের ভোটারের কথা বলেছে, কেউ কাজাকিস্তানেরও ওই শাল বিক্রি করতে আসে, খেজুর বিক্রি করতে আসে, কাবলেদের ভোট আছে বলেছে। তারপরে ধরুন ওই অভিষেক বিয়ে করেছে থাইল্যান্ডের ভোটারও আছে। তো বহু রকম ভোটার আছে, সবার স্বার্থ দেখতে গেলে ওই গণেশ কুমার যা করছে তাই করতে হবে। সেক্ষেত্রে গণেশ কুমারকে হুমকি দিলে মানুষ সেটা ভালো চোখে দেখবে না, যেটা বাংলাদেশিরা দেয়, যেটা বাইরের লোকেরা দেয়, কারণ তাদের অস্তিত্বের সংকট।
যদি তাড়িয়ে দেয় তাদেরকে, তাহলে সব ছেড়ে চলে যেতে হবে। ধন্যবাদ।